আচ্ছা তাহলে আমরা আজকে পড়বো কোন ফাইবার? কোন ফাইবার? ওল ফাইবার। ওল ফাইবার নাম শুনছো? জি স্যার। জি স্যার। নাম শোনো না? শুনছি স্যার। ওলেন গার্মেন্টস এর নাম শুনছো? জি স্যার। ওলের সোয়েটার, উলের সোয়েটার, উলের চাদর, তাই না? কোন সময় পড়ি সাধারণত? শীত, উইন্টার সিজন। উইন্টার সিজন, তাই না? ওল ওল ফাইবারের তৈরি কাপড়কে আমরা বলি ওয়ার্ম ক্লথ। ওয়ার্ম ক্লথ। ওয়ার্ম ওয়ার্ম মানে গরম গরম ওয়ার্ম, কাপড়। ওয়ার্ম। এটা হচ্ছে শীত প্রধান দেশগুলোতে বেশি ইউজ হয়। এছাড়াও উলের আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে কার্টেন হয়, শার্টিং শুটিং হয়। ঠিক আছে, আমি তো বললাম শীত প্রধান দেশের ক্ষেত্রে সোয়েটার অথবা চাদর এগুলো হয়। কিন্তু উলের শার্টিং শুটিং এর ক্ষেত্রে উলের আরো ব্যবহার আছে। ব্লেন্ডিং মিক্সিং করে অন্য ফাইবারের সাথে মিক্সিং করে ওয়ার্ম অথবা একটু ওয়ার্ম ইফেক্ট নিয়ে আসার জন্য ব্লেন্ডিং করা হয়। তাহলে বিভিন্ন ধরনের শার্টিং শুটিং কার্টেন্স মানে আপহোলস্টারি যত ধরনের প্রোডাক্ট আছে সব কিছুই উল ফাইবার দিয়ে তৈরি করা সম্ভব। উল ফাইবারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এটা হচ্ছে হিট রেজিস্ট্যান্স প্রপার্টিস অথবা এটা হচ্ছে ট্র্যাপিং হিসেবে, এয়ার ট্র্যাপিং হিসেবে কাজ করে। উল ফাইবারের মধ্যে অনেক ওয়েভি একটা ভাব আছে, হিট রেজিস্ট্যান্ট কার্লি ভাব আছে। এটা বুঝলাম। হ্যাঁ, হিট রেজিস্ট্যান্ট প্রপার্টিস এটা হিট রেজিস্ট্যান্স প্রপার্টিস মানে কি? তাপমাত্রা তাপ প্রতিরোধক যে ক্ষমতা। তাপটা ধরে রাখে স্যার। এটা হচ্ছে তাপ ধরেও রাখে। এটা অনেকটা এরকম, জাস্ট হচ্ছে হিট কন্ডাক্টিভিটি কম। যদি আমরা বলি হিট কন্ডাক্টিভিটি কম, মানে এটা খুব সহজে হিট বাইরে যেতে দেয় না, ভিতরে যেতে দেয় না। এটা কি কারণে হয়? ওল ফাইবারের স্ট্রাকচারটা যদি দেখে আমরা, তাহলে কার্লি ইফেক্ট পাই, ক্রিম ইফেক্ট পাই, এরকম। ওল ফাইবারটা যদি আমরা দেখি তাহলে এরকম স্প্রিং টাইপের, যদি মলিকুলার স্ট্রাকচারটা আমরা দেখি তাহলে স্প্রিং টাইপের পাবো। জি স্যার। এই যে ঢেউ কার্লি ক্রিম এই টাইপের। এই জন্য হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে এয়ার ট্র্যাপিং হিসেবে কাজ করে। এইজন্য স্যার কানাডা জার্মানিতে বেশি কোকরানো একটা ব্যাপার থাকে, ওইভাবে একটা কোকরানো, সে বেশি পরিমাণে এয়ার ট্র্যাপ করতে পারে। আর যে জায়গাতে এয়ারটা ধরে রাখে ওই জায়গায় কি কোনো হয়, মানে এয়ার যেখানে আটকা পড়ে থাকে সেখানে তো আর নতুন করে তাপ বাইরেও যেতে পারে না, ভিতরেও আসতে পারে না। ওইটা হচ্ছে একটা মানে কি বলে, মানে যে জায়গাটা মানে বাতাস ধরে রাখে ওই জায়গাটা নতুন কিছু মানে তার কন্ডাক্টিভিটি, হিট কন্ডাক্টিভিটি বলো অথবা আদার্স কন্ডাক্টিভিটি কম থাকে, তাই না? হিট কন্ডাক্টিভিটিটা কম থাকে। তাহলে আমরা আসি এভাবে, ওল ফাইবার হচ্ছে এক ধরনের ন্যাচারাল অ্যানিমাল প্রোটিন ফাইবার। ন্যাচারাল অ্যানিমাল প্রোটিন। ওল আমরা কোথা থেকে পাই? অ্যানিমালস থেকে। হ্যাঁ, অ্যানিমাল স্যার, শিপ, অ্যানিমাল থেকে, তাই না? কোন ধরনের অ্যানিমাল? স্যার শিপ, তারপর শিপ মানে আর ল্যাম্ব, তারপর হচ্ছে ক্যামেল, গট, অক্স, ক্যামেল স্যার রুট না? শিয়াল, লামা, লামা আছে, এটসেট্রা। এরপর আছে ওই যে স্যার লামা মানে কি? লামা অনেকটা হচ্ছে তোমার টাইপের, ওই ক্যামেল টাইপের একটা স্যার ছাগল জাতীয়। একটু আমি ইমেজটা দেখাইতে পারতাম কিন্তু যেহেতু পিপিটি ওপেন করতে পারতেছি না। আর হচ্ছে আছে না খরগোশের ইংলিশ কি? এই র‍্যাবিট। Wool is one kind of natural animal protein fiber. প্রাকৃতিক না এগুলো? আমরা কি কোথা থেকে পাচ্ছি?
প্রাকৃতিক যেমন হচ্ছে অ্যানিম্যাল, ন্যাচারাল অ্যানিম্যাল থেকে। এবং এটার ক্ষেত্রে আমরা বলতে পারি প্রোটিন ফাইবার। প্রোটিন ফাইবার, এতদিন যা পড়ছি সেই ফাইবারগুলো কি? বাস্ট ফাইবার, সেলুলোজ ফাইবার, সেলুলোজিক ফাইবার। এতদিন যা পড়ছি সেলুলোজিক ফাইবার। ফাইবার আজকে যেটা পড়তেছি প্রোটিন ফাইবার। সেল পড়ছিলাম মনে আছে? সেল সিলিকেজ, সেলটা আমরা বলছিলাম কি কি ফাইবার? প্রোটিন ফাইবার, হ্যাঁ, সিল্ক প্রোটিন ফাইবার, তাহলে আমরা বলতেছি ওল ইজ ন্যাচারাল অ্যানিমাল protein fiber which is collected from the অ্যানিমেল, different types of animal like a sheep, goat, camel, fox, rabbit, fox, র্যাবিট, llama and different types of অ্যানিমেল, wild and কি বলে ডোমেস্টিক অ্যানিমাল, ওয়াইল্ড অ্যান্ড ডোমেস্টিক ডোমেস্টিক অ্যানিমেল। আচ্ছা, তাহলে উল ফাইবারের ইন্টারঅ্যাকশন শেষ, বুঝতে পারছো তো? বেশ বুঝতে পারছি। আমি তো আসলে ভুলে গেছি কি কি টপিকস কন্টেন্ট আছে। ইংলিশ শুনতে ভালো লাগে। ইংলিশের practice। And hair. What are the difference between wool and hair? আমরা ওল এবং সাধারণত এই অ্যানিমালগুলো থেকে আমরা যে ফাইবারগুলো পাচ্ছি, উলগুলো, পশমগুলো পাচ্ছি, সেগুলো আমরা টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করতেছি। কিন্তু এর বাইরেও কিছু আছে যেগুলো সেম জিনিস, প্রোটিন ফাইবার। যেমন আমাদের মাথার চুল, এটা টেক্সটাইল ফাইবার বলা হয়? নো নো স্যার কারণ কি? এটা হেয়ার হেয়ার, হেয়ার তো ওটাও তো হেয়ার। স্যার, এটা সেলুলোজ সেলুলোজ আছে। সেলুলোজ তো থাকতে হবে না, এটা টোটাল 100% প্রোটিন ফাইবার, প্রোটিন ফাইবার 100% প্রোটিন এক কথায় প্রোটিন ফাইবার তাই না? প্রোটিন ফাইবার। আমাদের চুল যেটা সেটাও প্রোটিন, প্রোটিন, হ্যাঁ, স্যার। এটাও প্রোটিন। প্রোটিন। প্রোটিন তাহলে আমাদের চুল অথবা আরো অন্য কোনো প্রাণীর যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলো কেন টেক্সটাইল ফাইবার না? কারণটা হচ্ছে উল ফাইবার ইজ শর্ট, short, fine, elastic properties, elastic, curly and or crimpy effect এবং fringy effect। যেটা আছে উল ফাইবারে শর্ট, ফাইন, ফাইন মানে সূক্ষ্মতা সূক্ষ্ম, শর্ট অ্যান্ড ফাইন, ইলাস্টিক মানে নমনীয় ইলাস্টিক মানে স্থিতিস্থাপকতা আছে, স্থিতিস্থাপক, and curly, Curly. কোঁকড়ানো or crimpy, ক্রিম্পি, fringy মানে হচ্ছে কাঁচানো, পেঁচানো মানে স্প্রিং টাইপের, স্প্রিং, স্প্রিং টাইপের। আর এই জন্য we can spin this fiber and for the production of yarn। আর যদি আমরা হেয়ার বলি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা লং, কোর্স, তারপর হচ্ছে লং, কোর্স মানে কি? মোটা, কোর্সার মোটা, মোটা, আর মানে স্থূলতা আর কি যেটা বলে কোর্সার। তারপর হচ্ছে স্ট্রিপ, এটা হচ্ছে ভঙ্গুর। তুমি মাথার চুল একটু এভাবে করে দেখো, স্যার ভঙ্গুর হয়। ভঙ্গুর হয় স্টিফনেস বেশি, হাই। যদি আমরা হেয়ারের কথা বলি হেয়ারের প্রপার্টিসটা, ফিজিক্যাল প্রপার্টিসটা দেখি তাহলে আমরা দেখতে পারবো লং সাধারণত চুল অনেক লম্বা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে একটু মোটা হয়। অ্যাজ কম্পারিজন উইথ দ্য উল ফাইবার, হেয়ার ইজ মোর কোর্সার দেন উল ফাইবার, আর স্টিফনেস ইজ হায়ার দেন উল ফাইবার, লেন্থ বেশি থাকে, স্ট্রেংথ কম থাকে, এবং
ওল ফাইবার ইজ স্মুথ, সরি হেয়ার ইজ স্মুথ। Smooth. মাথার চুল স্মুথ না, একদম স্মুথ। স্যার কিছু চুল তো স্যার কার্লি আছে। ওই কার্লিটা আর হচ্ছে একদম মলিকুলার পর্যায়ে কার্লি, কেমিক্যাল পর্যায়ে স্ট্রাকচারের ক্ষেত্রে যে কার্লি সেটা আলাদা জিনিস। এটা জাস্ট হচ্ছে একটু ঢেউ খেলানো, তার মানে কি ওটাকে তুমি টান দিলে সোজা হয়ে যাচ্ছে, এবং ওর যে স্পিনেবল যে ইয়াটা প্রপার্টিসটা সেটা নেই। তুমি কয়েকটা চুল একত্রে করে যদি সারাদিনের ধরে তুমি টুইস্ট দিতে থাকো, Twist স্পিন হবে করতে না। থাকো, আবার ছেড়ে ছেড়ে দিলে- দিবা, আবার কি হবে, আনটুইস্ট হয়ে যাবে। কোহেশন ফোর্সটা নেই, একে অপরের সাথে লেগে থাকার ফোর্স নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি এই চুল হেয়ারকে টেক্সচার ফাইবার বলতে পারবো? নো নো স্যার। স্যার, এটা হচ্ছে প্রোটিন ফাইবার। What are the differences between wool and hair? We can say wool fiber is শর্ট short and fine. ফাইন Strength is higher than wool fiber, hair fiber. Curly. Hair which are curly, fringy, ক্রিঞ্জি and wavy effect, স্যার and which is কি বলে suitable for producing yarn. Producing yarn. আর হেয়ারের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, এই- স্পিন করতে পারি না, টুইস্ট দিতে পারি না, আর এটা হচ্ছে লং, স্মুথ, কোর্সার, হাই স্টিফনেস, স্ট্রেংথ, Strength. ইলাস্টিসিটি প্রপার্টিস ইজ লো, এবং Low strength. দেয়ার ইজ নো ট্রিম, কার্লি অর ওয়েভি এফেক্ট, তাই না? যদি এগুলো নাই থাকে তাহলে সেটা পাতটা ধরে রাখবে না। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন উল অ্যান্ড হেয়ার, আমরা এটা বলতে পারবো, বুঝতে পারছি তো? এর না দেখে পড়ানো যায়, নেটে কাজ করছে। এইটার মধ্যে বাংলাদেশ আছে না? কি ও? হ্যাঁ, আছে। দেখো না। গর্বিত হচ্ছি না। এটা হচ্ছে প্রোডিউসিং দেখো, অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, সাউথ, সেগুলো কি প্রোডিউসিং হয় এই কান্ট্রিগুলোতে? হ্যাঁ, সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে ইউকে, ইউকে মধ্যে ওশানিয়া আছে না, ওশানিয়া রিজিয়নটা যেটা ওশেনিয়া। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্যার ইউকেতে তো 9টা দেশ আছে। নয়টা দেশ আছে। অস্ট্রেলিয়া স্পেলিংটা কেমন আমার জানা নেই, সেরকম একটা আছে। আর সাউথ আমেরিকা আছে, সাউথ আমেরিকান কান্ট্রিগুলো আছে। বললাম অ্যাডপ্টেস সিরিয়া টেন্ডেন্স সিরো দেখাই দিই, হ্যাঁ, আধা ঘন্টা একটু বসো, শেষে অল্প একটু বলো। জি স্যার। এইগুলো হচ্ছে তোমার কি বলে বিভিন্ন ধরনের প্রাণী, অ্যানিম্যাল, সেখান থেকে আমরা বলতে পারি সেই পাশে কেমন আছে, লামা আছে। হোয়াট ইজ উল, এটা সম্বন্ধে আমি বলেছি। উল ফাইবার, এটার ইম্পর্টেন্সে বলেছি যে ডিফারেন্ট, ইট হ্যাজ এ ইউনিক প্রপার্টিস, তাই না? ইউনিক প্রপার্টিস আছে যেটা হচ্ছে আমরা আর কোনো ন্যাচারাল অথবা সিনথেটিক ফাইবারের মধ্যে পাই না। পাই না। যেটা আছে কার্লিং, ট্রিম, ট্রেনে ইলাস্টিক এবং ফ্রিঞ্জি ইফেক্ট। আচ্ছা, উল অ্যান্ড হেয়ার, এটা সুন্দর বললাম, তাই না? কিছু ডিফারেন্স তো শর্ট, ফাইন, কার্লি, ইলাস্টিক প্রপার্টিস। আর স্যার নোটিস কেটে হ্যাঁ, স্কেল, আচ্ছা, স্কেলটা আমরা আসতেছি একটু পরে আসতেছি। উল ফাইবারের সারফেসে, একদম সারফেসে এরকম মাছের যে আঁশগুলো আছে না, সেরকম অনেকটা এই ধরনের স্কেল থাকে।
স্কেল মানে হচ্ছে আঁশ যেটা যেটা ওয়েল প্রোডিউসিং কান্ট্রিজ এখানে দেখো অস্ট্রেলিয়া, চায়না, ইউনাইটেড স্টেটস, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, তুর্কি, ইরান। ইউনাইটেড কিংডমের মধ্যে হচ্ছে ওশানিয়ার রিজন যেটা আছে না 8-9টা কান্ট্রি, সেগুলো UK আয়ারল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, এগুলো তো হয় সুদান, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইন্ডিয়া এগুলো হচ্ছে ওয়েল প্রোডিউসিং কান্ট্রিজ। কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেজর ওয়েল প্রোডিউসিং কান্ট্রিজ হচ্ছে অস্ট্রেলিয়া, চায়না। So sign out of Mexico. Yes, sir. 25% হচ্ছে অস্ট্রেলিয়া, এরপর হচ্ছে চায়না, অস্ট্রেলিয়া তারপর হচ্ছে আমেরিকা, আমেরিকা এটা হচ্ছে নর্থ সাউথ দুই আমেরিকায় আর কি। নিউজিল্যান্ড হ্যাঁ, তারপর হচ্ছে Zealand. নিউজিল্যান্ডের মেজর একটা অ্যামাউন্ট আছে অ্যারাউন্ড 11%, মানে গ্লোবাল উড প্রোডিউসিং এর মধ্যে হচ্ছে প্রায় 11% উড প্রোডিউস করতেছে নিউজিল্যান্ড। আর এই যে আর্জেন্টিনা আছে, তুর্কি আছে, ইরান আছে। অস্ট্রেলিয়ায় 25%। 25%। অনেক। Physical মাইক্রোস্কোপ structure, হ্যাঁ বলো। কি বলতেছিলে? is view micros এটা হচ্ছে মাইক্রোস্কোপ ভিউ, রাইট? একটা ওল্ড ফাইবারকে যদি আমরা এভাবে মাইক্রোস্কোপে অনেক বড় করে দেখি, তাহলে তার স্ট্রাকচারটা অনেকটা এরকমই দেখা যাবে। এই যে স্কেল বললাম না, মাছের গায়ে যে আঁশগুলো থাকে না, আঁশগুলো কিভাবে থাকে? এইভাবে, একটা খাঁজকাটা, খাঁজকাটা। খাঁজকাটার অবস্থা থাকে। ওল ফাইবারের গায়েও এই সারফেসের যেটা থাকে সেটাকে বলে স্কেল। ওই স্কেল মানে আঁশ, এই স্কেল মানেও আঁশের মতোই। এবং এটা হচ্ছে স্কেল, এই যে দেখতেছো না, এটা হচ্ছে স্কেল। এই স্কেলটা হচ্ছে আউটার মোস্ট সারফেস টু প্রোটেক্ট দ্য ফাইবার আউটার মোস্ট সারফেস ফ্রম দ্য কি বলে এনভায়রনমেন্ট অথবা বিভিন্ন ধরনের ইয়া থেকে ওল্ড ফাইবারকে প্রোটেক্ট করার জন্য কভারিং কি বলে লাইক অ্যাস হচ্ছে টাইলস ইন দ্য অন দ্য রুফটপ অথবা অন দ্য ওয়াল অথবা ফ্লোর। এই স্কেলটা কিভাবে কাজ করতেছে? জাস্ট কভারিং লাইক অ্যাস টাইলস। টাইলসের কাজটা কি? জাস্ট হচ্ছে আমরা ফ্লোরটাকে কভার করছি, একটা আলাদা লেয়ার, তাই না? আবার অথবা মাছের আঁশের কাজটা কি? জাস্ট তার বডিটাকে প্রোটেক্ট করা। আর এই স্কেলটা, এটা হচ্ছে স্কেল, এই স্কেলটাকে জাস্ট ওল্ড ফাইবারের যে ফাইব্রিয়াস ম্যাট্রিক্স অথবা যে প্রোটিন পার্টটা আছে, যে অরিজিনাল যে ফাইবারের যে ম্যাট্রিক্স পার্ট, কি বলে কর্টেক্স পার্ট, কর্টিয়াল যে আর্থো অ্যান্ড প্যারা, দুইটা কর্টিয়াল পার্ট আছে, অথবা অরিজিনাল যে প্রোটিন ফাইবারের অংশটাকে সেটাকে সে প্রোটেক্ট করতেছে অ্যাজ এ কভারিং পার্ট হিসেবে, কভার করে রাখতেছে। এই কাজটা করতেছে স্কেল। এবং এটাও হচ্ছে তোমার কি বলে গ্রিসি টাইপের, অনেকটা গ্রিস গ্রিস দেখছো, ওয়াক্সি, হ্যাঁ, ওয়াক্স দেখছি, গ্রিস, দেখছি। অনেকটা এই টাইপের। এখানে এটা আমরা বলতেছি স্কেল। এই স্কেলকে আবার আমরা নাম দিয়েছি কি কিউটিকেল। আচ্ছা, এটা এই কিউটিকেলের আবার তিনটা পার্ট আছে, দেখো এন্ডোকিউটিকাল ইনসাইড লাইন, এক্সোকিউটিকাল ইন বিটুইন, আর ইপিকিউটিকাল আউটসাইড লাইন। একদম এই স্কেলের এই স্কেলের পরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে কিউটিকাল। স্কেলের পরে যেটা আছে সেটা কিউটিকাল। কিউটিকালটাকে আমরা বলতেছি তিনটা ভাগে ভাগ করতেছি। একদম ইপিকিউটিকাল হচ্ছে একদম আউটার মোস্ট সাইড, একদম বাইরের প্রান্ত। আর এক্সোকিউটিকাল হচ্ছে এই মাঝের অংশটা, সাদা অংশটা। আর এন্ডোকিউটিকালটা হচ্ছে ভিতরে। এই কিউটিকালের লেন্থের এই ভিতরেরটা। ভিতরের পার্ট। এই এন্ডোকিউটিকালের পরেই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অর্থাৎ কর্টিক্যাল পার্ট। ম্যাট্রিক্সটা আসতেছে এই ভিতরে, এইখান থেকে ভিতর থেকে। এই যে এই ভিতরে আবার দেখতেছো না যে এইগুলো ঘরগুলো আছে না, সেগুলো একটা একটা, এর ভিতরে ম্যাট্রিক্স আছে, কর্টিয়াল পার্ট আছে। আচ্ছা, কর্টিক্যাল পার্ট। তাহলে আমরা আসি ধাপে ধাপে। তাহলে স্কেলের পরে আমরা কিউটিক্যাল পাইলাম। আচ্ছা, কিউটিক্যালের পরে কি আছে? এই যে পুরো ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, এটার মধ্যে কি কর্টিক্যাল সেল, পুরোটাকে আমরা যে কোনো একটা, এটাকে যদি আমরা বড় করে দেখি, আবার বড় করে দেখি, একটা সেল, অসংখ্য কর্টিক্যাল সেল আছে, তাই না? ইসো আছে আদার কর্টেক্স, আদার না,
Other. আর্থ্রোকর্টেক্স আর কিছু আছে প্যারাকর্টেক্স। অর্থ এই যে এটা পুরোটা কিন্তু প্রোটিনের, ঠিক আছে? এই কর্টিক্যাল সেলের মধ্যে দেখো কিছু আছে আর্থ্রোকর্টেক্স আর কিছু আছে প্যারাকর্টেক্স। আর্থ প্যারা বুঝো তো? অর্থ প্যারা আচ্ছা, এই প্যারাকর্টেক্সের মধ্যে যেগুলো আছে স্যার আর্টস আর প্যারার মধ্যে একটু এটা মনে নেই। আর্থ প্যারা ওই যে বেন্ডিং রিংয়ের সেটা আছে না? বেঞ্জিন এটা কি বলে প্যারা, আচ্ছা, আর্থ। যাই হোক, এটার ক্ষেত্রে হচ্ছে আর্থ এবং প্যারাকর্টেক্সের মধ্যে আমি এতটুকু জানি, এই ম্যাট্রিক্স স্ট্রাকচারের ক্ষেত্রে, কর্টিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে প্যারাকর্টেক্সের যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলোর ওরিয়েন্টেশন অনেক ভালো থাকে, মানে প্যারালালি থাকে। এবং এইখানে হচ্ছে আর্থ এবং প্যারাকর্টেক্সের মধ্যে এই দুই ধরনের কর্টেক্সের মধ্যে প্যারাকর্টেক্সের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ফাইবার ফাইননেস বেশি হয়, ফাইবারের রেগুলারিটি বেশি হয়। আর ফাইবারটা যখন কি হয় ময়েশ্চার অথবা ওয়াটার অ্যাবজর্ব করে, তখন আর্থ এবং প্যারাকর্টেক্সের পরিমাণ যদি ইকুয়াল হয় তাহলে ফাইবারটা ফাইবার বেশি হয়। মানে যদি মানে হাফ পজিশনে থাকে, অর্ধেক থাকে, আর্থ এবং প্যারা সংখ্যাটা যদি অর্ধেক থাকে তাহলে ফাইবার বেশি ফাইনাল হয়। আর যদি কোর্সার হয় তাহলে কি হয়, সংখ্যাটা ভেরিয়েশন বেশি হয়। আমার কথা কি বুঝছো? এই যে কর্টিক্যাল সেল, ফাইবারের স্যার অর্থ কর্টিক্যাল সেলের মধ্যে দুই ধরনের কর্টেক্স আছে, একটা আছে আর্থ আর একটা আছে প্যারা। কথা বুঝছো? স্যার প্যারার সংখ্যা যদি বেশি থাকে তাহলে ফাইবারটা ফাইনেস ফাইননেস, স্ট্রেংথ অথবা অ্যাবজর্বেন্সি এগুলো বেশি থাকে, মানে ওরিয়েন্টেশনটা ভালো থাকে। কিন্তু ফাইনাল ফাইবারের ক্ষেত্রে দুইটাই অ্যাপ্রক্সিমেটলি প্রায় কাছাকাছি সংখ্যা থাকে। কিন্তু যদি কোর্সার ফাইবার হয়, মোটা ফাইবার হয়, তাহলে সেক্ষেত্রে এর ভেরিয়েশনটা বিভিন্ন রকম হতে পারে। হয়তো প্যারার সংখ্যা অনেক বেশি অথবা আর্থের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এটা হচ্ছে কর্টিক্যাল সেল গেল। এটা আরো মানে সুন্দর আরেকটা স্ট্রাকচার আছে, একটু পরে আসতেছি। এরপর হচ্ছে দেখো ম্যাক্রোফাইব্রিল, জাস্ট একটা সেলকে বড় করে দেখা হয়েছে, সেটা থেকে আবার হচ্ছে মাইক্রোফাইব্রিল পাচ্ছি, তারপর হচ্ছে প্রোটোফাইব্রিল পাচ্ছি, লাস্টে পাচ্ছি একদম কার্ড স্প্রিং টাইপের প্রোটিন স্ট্রাকচার। স্প্রিং টাইপের, এটা টাইপ অফ স্টিল রড বাট লাইক অ্যাস স্প্রিং। আচ্ছা, এটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচার। এবং এটার এই একদম ফাইবারের এই যে একটা ম্যাট্রিক্সের একটা মাইক্রোফাইবারের ভিতরে যে একদম মলিকুলার যে চেনটা, সেই মলিকুলার চেনটা থেকে কার্ড স্প্রিং টাইপের, যে কারণে ওল ফাইবার তুমি যদি টান দিয়ে ছেড়ে দাও আবার কি হবে, কোকড়ানো হয়ে যাবে, কার্লি হয়ে যাবে। এটা কারণটাই হচ্ছে এই স্প্রিং টাইপের টুইস্টেড টাইপের মলিকুলার চেইন। আচ্ছা, এটা দেখো, এটা দেখে কিছু বোঝা কিনা? এখন এই প্রত্যেকটা নিয়েই হচ্ছে একটা দুইটা করে ক্লাস নেওয়া যায়। কেমিস্ট্রি, স্ট্রাকচার, প্রপার্টিজ, কেমিক্যাল স্ট্রাকচার, এগুলো নিয়ে অনেক করা যায়। কিন্তু এই জিনিসগুলো তোমরা একটু নিজেরা গুগল করে পড়ে নেবে, এবং এগুলো বর্ণনাও আমার এখানেই দেওয়া আছে। দেখো কিউটিকল একদম হচ্ছে স্কেলটাকে আমরা স্কেলের পরে তিনটা পার্ট কিউটিকল পাইছি, আউটার সারফেস অফ দ্য ফাইবার। আচ্ছা, এরপরে হচ্ছে কিউটিকল পরে কর্টিক্যাল সেল, যেটা একটু আগে দেখলাম কর্টিক্যাল সেল। সেই কর্টিক্যাল সেলের মধ্যে আছে আর্থোকর্টেক্স আর হচ্ছে প্যারাকর্টেক্স। আচ্ছা, স্যার কর্টিক্যালের ভিতরে আর্থ আর প্যারা এই সবগুলো মিলে। আচ্ছা, এখন এখান থেকে যে কোনো একটা আর্থ অথবা প্যারাকর্টেক্স, যেটাই হোক একটা বড় করে দেখছি। দেখো প্রত্যেকটার ভিতরে একটা হচ্ছে কি আছে, ল্যামিনার মেমব্রেন আছে না, ঝিল্লি পর্দা। হ্যাঁ, এই যে এটাকে আমরা বলছি কর্টিক্যাল সেলের, এই মেমব্রেনটাকে বলতেছে কর্টিক্যাল সেলের একটা পার্ট, যেটা কি করতেছে, কোনো একটা জিনিসকে আবরণ করে রাখে না, কভারিং করে রাখতেছে। এবং এটা হচ্ছে গ্রিজি টাইপের, ওই গ্রিজ তো দেখো চেনো, গ্রিজ চেনো না, ওয়াক্সি গ্রিজি টাইপের। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো
এটাকে আরো বড় করা হয়েছে, বড় করার পরে আমরা কি পাচ্ছি ম্যাক্রোফাইব্রিল, একদম ম্যাট্রিক্সের গঠনটা যেখানে, ম্যাট্রিক্স তো বোঝো, ম্যাট্রিক্স মুভি দেখছো না? না স্যার, মুভি দেখেন? ম্যাট্রিক্স ম্যাথ করছে স্যার। আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে এটা বায়োলজিতে কি বলে, ওই যে অস্থি মজ্জা এরকম কিছু একটা। তাহলে এই ম্যাক্রোফাইব্রিল যখন হচ্ছে অনেকগুলো মাইক্রোফাইব্রিল, একদম হচ্ছে ক্ষুদ্র অংশ, ফাইবারের ক্ষুদ্র অংশ বলে, প্রোটিনের ক্ষুদ্র অংশগুলো একত্রিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রো মানে বড়, অনেকগুলো একসাথে করে, আর মাইক্রো মানে ক্ষুদ্র অংশ, খুবই ছোট অংশ। তা এইগুলো এখান থেকে আবার একটা মাইক্রোফাইব্রিল আমরা বড় করে দেখছি, দেখার পরে সেখান থেকে আমরা পাচ্ছি কি টুইস্টেড মলিকুলার চেইন। এই জায়গা থেকে দেখো, এইখান থেকে কি হচ্ছে, যখন আরো বড় করে দেখা হচ্ছে, জাস্ট এইখান থেকে জাস্ট এটাকে বড় করা হলো, এবং একদম সেন্টারে একটা ছোট্ট একটা পোর্শনকে যখন দেখতেছি, এই প্রোটিন পার্টটা এটা মলিকুলার পার্ট, অ্যামাইনো অ্যাসিডের পার্ট। প্রোটিনের স্ট্রাকচার আমরা জানি কি, পেপটাইড লিংকেজের অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড লিংকেজ যখন অনেকগুলো একত্রিত হয় তখন হচ্ছে প্রোটিন তৈরি হয়। তাহলে সেই এই পার্টটাই এখানে, এবং এটা হচ্ছে ন্যাচারালি টুইস্টেড কার্ভ, তাই না? এখান থেকে আবার একটা অংশকে আরো একটু বড় করে দেখা যাচ্ছে যে এটা আসলেই কার্ভ, লাইক আ স্প্রিং, তাই না? এই কারণে উল ফাইবার হচ্ছে কার্লি ক্রিম ইফেক্ট থাকে, কার্লি ইফেক্ট থাকে, এবং এর হচ্ছে যেহেতু কোপ্রান অবস্থা থাকে, প্রচুর পরিমাণে এয়ার পকেট ক্রিয়েট হয়, আর এটা হিট কন্ডাক্টিভিটি কম হয়, হিট রেজিস্ট্যান্স বেশি, ধারণ ক্ষমতা বেশি হয়। এই তো তাহলে এটা মোটামুটি একটা ফিজিক্যাল স্ট্রাকচার অফ উল ফাইবার। এটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, এভাবে প্র্যাকটিস করবে, যতটুকু পারবে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে। এটার একটু বর্ণনা দিই। কিউটিকল দেখো, একদম আউটসাইডের পার্টটাকে আমরা বলছি কি কিউটিকল, প্রোটেক্টিভ লেয়ার অফ স্কেল কল্ড কিউটিকল। বললাম না প্রোটেক্টিভ মানে সারফেস থেকে অথবা এনভায়রনমেন্ট থেকে এটাকে ফাইবারটাকে প্রোটেক্ট করার জন্য যে প্রোটেক্টিভ লেয়ারটা একদম আউটার সারফেসটাই হচ্ছে কিউটিকল। আচ্ছা, কিউটিকলের ক্ষেত্রে দেখো, wool pelts on fibers, the scales have a waxy coating chemically bound to the surface. এই যে স্কেলের উপরে এক ধরনের ওয়াক্সি অথবা গ্রিস টাইপের জিনিস দিয়ে আবার কোটিং করা হয়। কোটিং মানে কোট করা, প্রলেপ দেওয়া। আচ্ছা, এরপর আছে কর্টেক্স, মনে আছে কর্টেক্স কি? কর্টেক্স স্যার এখান থেকে কি অর্থ আর প্যারা, রাইট, কর্টিক্যাল সেল যেটা। অর্থ আচ্ছা, the cortex, the internal cells make up 90% of the fiber. মানে কিউটিকলের পরের যে ইয়াটা পুরোটাই হচ্ছে প্রোটিনের গঠন, সেটাই আমরা বিভিন্ন ছোট ছোট অংশ নিয়ে বড় করে করে দেখে যে আসলে কোনটা কি সেটা আমরা বলেছি। তো এই কর্টেক্সটাকে অনেক বড় করে দেখেছি। স্কেলের পর অথবা কিউটিকলের পরে পুরোটাই হচ্ছে কর্টেক্স। cortex. There are two main types of cortical cell. One is arthrocortical, another is paracortical. As each has a different chemical composition. Arthro যে ধরনের chemical গঠন, আর para difference. এবং যদি ফাইন ফাইবার হয়, এখানে দেওয়া আছে দেখুন, in finer fiber those two type of cell form in two distinct halves. টাইপ এর ডিফটি। আর যদি এটা যদি পোরশন হয়, the paracortical and arthrocortical cells form more randomly, so there is less variation. আর যদি তোমার কি বলে এই কর্টিক্যাল আর্থো প্যারাকর্টিক্যাল হচ্ছে এয়ার থেকে ময়েশ্চার অথবা ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে, এবং যদি আর্থো এবং প্যারা দুইটা সেল যদি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে, তাহলে কি হবে, ওই সেলগুলো বেঁকে যাবে, একটা বেশি বড় হয়ে যাবে, স্ফীত হবে, একটা কম স্ফীত হবে, তার মানে কি টুইস্ট খাবে, বেঁকে যাবে। এটাই হচ্ছে ন্যাচারালি কার্লিং অথবা স্প্রিং টাইপের ইফেক্ট প্রডিউস হচ্ছে। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার কর্টেক্স, তারপর কর্টিক্যাল সেল।
ওটা যে মেমব্রেন বললাম মনে আছে এই যে cortical cell হ্যাঁ ওয়াক্সি টাইপের ওয়াক্সি গ্রেসি টাইপের যে Greasy. সেলটা যেটা কভার করে রাখতেছে আমাদের একটা অর্থ করার পর কর্টিক্যাল কর্টিক্যাল সেলকে পুরো একটা কর্টিক্যাল সেল অর্থ অথবা প্যারা যেটাই হোক তাকে একটা এবার কভার করে রাখতেছে আর এরপরে আসে কর্টেক্স স্যার কর্টিক্যাল সেল ম্যাক্রোফাইব্রিল ম্যাক্রো ফাইব্রেটটা হচ্ছে মানে ক্ষুদ্র অংশ ফাইবারের ক্ষুদ্র অংশ যেটা প্রোটিনের ক্ষুদ্র অংশ এখানে বলতেছে ইনসাইড দ্যাট কর্টিক্যাল সেলস আর লং ফিলামেন্টস কল্ড ম্যাক্রোফাইব্রিলস এটা দেখো এটা একটা ক্লাসে বুঝবো না জাস্ট এই ম্যাক্রোফাইব্রিল এই যে ঘরটাকে এটা আমরা বড় করছি না বড় করছি বড় করার পরে এখানে কিন্তু আবার অনেকগুলো ফাইব্রিল আছে মানে ফাইবারের অংশ অথবা প্রোটিনের অংশ আছে ঠিক আছে তাহলে অনেকগুলো যেহেতু আছে সেটাকে অনেকগুলো ফিলামেন্ট আছে সেজন্য এটাকে আমরা বলতেছি ম্যাক্রো ম্যাক্রো মানে অনেকগুলো আছে মাইক্রো এখান থেকে আবার ক্ষুদ্র অংশটাকে বড় একটা অংশকে একটা পোরশনটাকে বড় করে মাইক্রো সে একটা অংশ হচ্ছে মাইক্রো These are made up of bundle of even finer filaments called microfibril. তো ম্যাক্রোটা তৈরি হচ্ছে bundle of microfibril or filament. মানে অনেকগুলো ফিলামেন্ট অথবা ফাইব্রিল একত্রিত হয়ে ম্যাক্রো হচ্ছে আর ম্যাক্রো থেকে ছোট্ট একটা অংশ হচ্ছে মাইক্রো তাই না আচ্ছা এরপর আসো ম্যাট্রিক্স এই যে অংশটা এর ভিতরে যে ফাইবার অংশ ফাইব্রিল অংশ ওটাই হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা হচ্ছে তৈরি হচ্ছে সালফার দিয়ে আরো আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে কার্বন আছে সালফার আছে এবং সালফারটাকে কেন হাইলাইট করা হচ্ছে সালফার অ্যাটম ক্যান অ্যাবজর্ব ওয়াটার মানে ইনহেরেন্টলি সালফার অ্যাটম ক্যান অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইনহেরেন্টলি মানে একটা সহজাতভাবে হচ্ছে সালফার অ্যাটম পানি। ওয়াটার মলিকুলকে শোষণ শোষণ করে করে। তার অ্যাট্রাকশন ক্ষমতা পানির প্রতি বেশি শোষণ করে এই জন্য হচ্ছে এই ম্যাট্রিক্সের মানে গঠনের একদম মেইন জায়গাতেই তোমার কি হচ্ছে সালফার থাকার কারণে সে পানি শোষণ করে বেশি আর পানি শোষণ করার কারণে আর্থ এবং প্যারা দুটো হচ্ছে ব্যালেন্স না থাকার কারণে কি হচ্ছে টুরিস্ট টুইস্ট আসছে হয়তো আর্থ পোর্শনটা একটু বেশি বিস্তৃত হচ্ছে প্যারাটা সঙ্গে সাথে কম হচ্ছে বেশি। তখন অটোমেটিক টুইস্ট হচ্ছে তাই না কার্লি ইফেক্ট হচ্ছে তাহলে এখানে এই জিনিসটা বলতেছে the matrix consists of high sulfur proteins this makes wool absorbent মানে শোষণ ক্ষমতা বৃদ্ধি করে because sulfur atom attract water molecule wool can absorb up to 30% moisture or water molecule কি তার হচ্ছে ওজনের তার টোটাল ওজনের সে কি করতে পারে 30% পর্যন্ত ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করতে পারে 100 কেজি ওল ফাইবার যদি কোথাও রেখে দেওয়া যায় তাহলে তার 30 কেজি পর্যন্ত ওজন হয়ে যাবে ম্যাক্সিমাম আর সেটাই হচ্ছে তোমার কি বলে আর যেহেতু সে তার এত পরিমাণ ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করতে পারে তাহলে কি সে ডাই কালার অ্যাবজর্ব করতে পারবে না তাহলে ডাই পিকআপ পার্সেন্ট অ্যাবজর্বেন্সি পার্সেন্টেজ অথবা ডাইং ক্যাপাবিলিটি অনেক ভালো আচ্ছা দিস রিজন ইজ অলসো রেসপন্সিবল ফর wool fire resistance and anti-static properties anti-static মানে বুঝতেছ এর পিছনে বুঝতেছ কথা কি আসলেই বুঝতেছ মানে কেমিস্ট্রি বেসিক না থাকলে এগুলো আসলে বুঝতে পারবে না অ্যান্টি-স্ট্যাটিক প্রপার্টিজ স্ট্যাটিক মানে কি স্থির স্থির বিদ্যুৎ তাই না স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্থির না স্থির বিদ্যুৎ আচ্ছা। স্থির আচ্ছা সাধারণত হচ্ছে সিনথেটিক ফাইবার পলিস্টার তুমি এবার কয়েকটা ঘষা দিয়ে দেখো কি হবে বিদ্যুৎ তৈরি হবে না গরম হয়ে যাবে না এবং সেখানে যদি তুমি হাতের পশম এবার নিয়ে আসো দেখবে টানবে পশমগুলো একদম খারাপ হয়ে যাবে তাহলে কিসের কারণে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে ঘর্ষ বিদ্যুতের কারণে
তাই না? সেটা তো একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ওটা এখানে থেকে যাচ্ছে কিছুক্ষণের জন্য স্থির হয়ে, তাই না? এটা তো কারেন্টের মতো না। তাহলে ওল্ড ফাইবারের ক্ষেত্রে এই অ্যান্টিস্ট্যাটিক প্রপার্টিস মানে কি, নর্মাল ফ্রিকশনে ঘর্ষণ বিদ্যুৎ প্রডিউস হবে না। হবে না স্যার, এন্ড ফায়ার রেজিস্ট্যান্ট হবে সেই জন্য। হ্যাঁ, রাইট। আচ্ছা, এরপর মাইক্রোফাইব্রিল আছে, ম্যাট্রিক্সের ভিতরের ক্ষুদ্র অংশগুলি হচ্ছে মাইক্রোফাইব্রিল। আর মাইক্রোফাইব্রিলের ভিতরে ফাইব্রিলের একটু টুইস্টিং দেখাইলাম না, মনে আছে? জি স্যার, এই তো স্যার, এই যে মাইক্রোফাইব্রিল মানে ম্যাক্রো থেকে একটা ছোট অংশ নিয়ে আসা হয়েছে, সেটা থেকে আমরা মাইক্রোফাইব্রিল পাচ্ছি। সেটাই হচ্ছে মাইক্রোফাইব্রিলের ভিতরে আবার একটা পোর্শন দেখতেছি আমরা টুইস্টেড মলিকুলার সেল। মাইক্রোফাইব্রিলের মধ্যে আমরা যেটা পাচ্ছি মাইক্রোফাইব্রিল কন্টেন্ট পেয়ার অফ টুইস্টেড মলিকুলার সেল। আর এই টুইস্টেড মলিকুলার সেলটা কি বলে, লাইকাস স্প্রিং, এবং এটা হচ্ছে গঠিত কি হাইড্রোজেন বন্ড দ্বারা গঠিত, এবং এটাই এই টুইস্টেড মলিকুলার চেইন অথবা হেলিক্যাল কয়েল, এই কয়েলটাই হচ্ছে উড ফাইবারের স্ট্রেংথ ডিটারমাইন করে। এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং ডাইসালফাইড বন্ড এক্সিস্ট করে, এবং এটার হচ্ছে মেইন যে পলিমার চেইনটা মানে একদম ক্ষুদ্র অংশটাই হচ্ছে এই টুইস্টেড মলিকুলার চেইন। এন্ড এটাই হচ্ছে একদম কি বলে মলিকুল পর্যায়ের গঠন। তারপরে হচ্ছে কি মাইক্রোফাইব্রিল, তারপরে হচ্ছে ম্যাক্রো, তারপরে হচ্ছে কর্টিক্যাল সেল, কর্টেক্স, তারপরে হচ্ছে কিউটিক্যাল স্কেল। পুরোটাই ভাগ কিন্তু একদম ক্ষুদ্র থেকে বড় পর্যন্ত বললাম। তাহলে ক্ষুদ্র অংশটাই হচ্ছে মলিকুলার চেইন, তাই না? একটা পোরশনের মলিকুলার স্ট্রাকচারটাই হচ্ছে যদি জানা যায় তাহলে পুরো ওল্ড ফাইবারের মলিকুলার স্ট্রাকচার জানা যাবে। কথা কি বুঝছো? তাহলে একদম মলিকুলার স্ট্রাকচার যদি আমরা দেখি, সেখানে স্ট্রাকচার আমরা কি দেখতে পাই, নাইট্রোজেন মানে অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড লিংকেজ, এবং সেখানে বন্ড পাই কয় ধরনের, হাইড্রোজেন বন্ড, কার্বন বন্ড, ডাইসালফাইড বন্ড, এবং এই বন্ডগুলো মোটামুটি স্ট্রেংথ আছে, যে কারণে ওল্ড ফাইবারের স্ট্রেংথ মোটামুটি ভালো, খুব বেশি ভালো না আবার। আচ্ছা, মোটামুটি। হ্যাঁ, এবং এটার কারণে যে কয়েল কি কারণে হচ্ছে একটু আগে তো বললাম, কার্লি ইফেক্ট কি কারণে হচ্ছে। এটাই গেলে হচ্ছে মানে ফিজিক্যাল প্রপার্টিসের ডেসক্রিপশন অফ ফিজিক্যাল প্রপার্টিস অফ ওল্ড ফাইবার। এটা হচ্ছে লাস্ট টপিক সাবজেক্ট, কেমিক্যাল স্ট্রাকচার। কেমিক্যাল স্ট্রাকচার অফ ওল্ড। এখানে দেখো, এটা হচ্ছে কার্বন, এটাকে বলে আলফা কার্বন। আলফা কার্বন, বিটা কার্বন নাম শুনতে পারবেন, কেমিস্ট্রি পড়াচ্ছে না? জি স্যার, আলফা স্যার ইন্টারমিডিয়েট ডিফারেন্স। আলফা কার্বন, বিটা কার্বন বিটা কার্বন কি কি বলে, পড়ছো কখনো? মনে নেই স্যার, পড়ছি কখনো। শুনছো, নাম শুনছো? আলফা কার্বন, বিটা কার্বন। আচ্ছা, কোন একটা পলিমার চেইনের ক্ষেত্রে, প্রথম কার্বনের সাথে যে ফাংশনাল গ্রুপ থাকে, ওই ফাংশনাল গ্রুপটার প্রথম যে ফাংশনাল গ্রুপটা থাকে ওটা আমরা বলতেছি আলফা কার্বন, এবং সেটা যদি অ্যামাইনো গ্রুপ হয় তাহলে আলফা কার্বন এখানে কোনটা, এখানে স্যার এই যে পলিমার চেইন, তাই না? পেপটাইড লিংকেজের পলিমার চেইন। আচ্ছা, তাহলে ধরো এখানে আছে এটা হচ্ছে কার্বন একটা, এটা আরেকটা। এই কার্বনের প্রথম কার্বনের সাথে অ্যামাইনো গ্রুপ আছে NH2, NH আরেকটা S, NH2, এটা ভেঙে লিখছে। তাহলে এটাকে আমরা বলতেছি আলফা, আর এটার সাথে আছে কি কার্বন, আলফা কার্বন। এর পাশে আছে কি কার্বক্সিলিক গ্রুপ NH2, এটা একটা অ্যালকাইল মূলক, আর এখানে আছে COOH। COOH যখন এটা পেপটাইড লিংকেজ হয়ে গেছে তখন এটার স্ট্রাকচারটা এরকম হয়ে গেছে, কিন্তু যখন আমরা অ্যামাইনো অ্যাসিড কনসিডার করি তখন কি হয়, কার্বনের এক পাশে অ্যামাইনো গ্রুপ থাকে আর এক পাশে কার্বক্সিলিক গ্রুপ থাকে, যদি আমরা অ্যামাইনো অ্যাসিডের কথা কনসিডার করি। এই যে টার্মগুলো বলতেছি না, অনেক কিছু মনে থাকবে না,
কিন্তু তোমার এইগুলো আলাদা প্র্যাকটিস করে নিতে হবে, করে নিতে হবে। যে আমি অ্যামাইনো অ্যাসিড বললাম, তোমার অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে স্টাডি করে নিতে হবে। কারণ এটা তোমার কেমিস্ট্রি পড়তেছো, তোমার কেমিস্ট্রি পার্ট থেকে শিখে আসতে হবে। আর পেপটাইড লিঙ্কেজ কি এটাও একটু দেখে আসতে হবে। পেপটাইড লিঙ্কেজ এটা দেখে তোমার হচ্ছে কেমিস্ট্রির যে ব্যাকগ্রাউন্ডটা তোমার এই জেনারেল নলেজগুলো নিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার অফ হোল ফাইবার। এখানে কি আছে? নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, আর সালফার কিছুটা আছে সালফার। এখন এই সালফারের উপস্থিতির কারণে হোল ফাইবারের ওয়াটার অ্যাট্রাকটিভিটিটা বেশি থাকে। সেম পলিমার স্ট্রাকচার, সেম স্ট্রাকচার এখানে দেওয়া আছে। ওটা যদি না বোঝে এটা বুঝে নিও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। নেক্সট কি কি বন্ড থাকে দেখেন। হাইড্রোজেন বন্ড থাকে, শর্ট লিঙ্ক আয়নিক বন্ড থাকে, ক্রস লিঙ্কেজ থাকে, ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে। বেসিক্যালি তোমার হাইড্রোজেন বন্ড অথবা ডাইসালফাইড বন্ডগুলো বেশি থাকে, ঠিক আছে? আর ওল ফাইবারের হচ্ছে অ্যামরফাস রিজনের পরিমাণ বেশি থাকে, যে কারণে 70 থেকে 75%, আর ক্রিস্টালিনিটি থাকে হচ্ছে 30 থেকে 30%। অ্যামরফাস এবং ক্রিস্টালিনিটির সম্বন্ধে ধারণা আছে তো? স্যার ক্রিস্টাল লাইন সম্বন্ধে একটু আছে, আমার ক্লাস ম্যাম সেদিন পড়াছিল মানে আমি তো অনেকবার পড়েছি অ্যামরফাস এবং ক্রিস্টালাইন রিজন। এই দুটো জিনিস বাসায় স্টাডি করে আসবেন। নেক্সট ক্লাস আসবে দেখে নাও অ্যামরফাস and crystalline region of the material. ঠিক আছে? আর যদি না বোঝো তারপরে স্টাডি করে না বোঝো আমাকে নক করবে। এতে এই দুইটা জিনিস না বুঝলে আসলে ফাইবার সম্বন্ধে অনেক কিছু বোঝা যাবে না, নেক্সট আগানো যাবে যে কোনো ম্যাটেরিয়াল ক্ষেত্রে। ক্রিস্টালিনিটি যদি বেশি হয় ওই ম্যাটেরিয়ালের শক্তি বেশি হবে, শক্তি বেশি, তাই না? নাম স্যার ডায়মন্ড ক্রিস্টালাইন, তাই না? ওর মধ্যে মানে ফাঁকা জায়গায় নেই, ফ্রি স্পেসে। আর যেটা ফ্রি স্পেসে নেই ওর ভেতরে তো অন্য কিছু মলিকুল ঢুকাইতে পারবা না। তাহলে ফ্রি স্পেস ফাঁকা জায়গা আছে দেখেই তো আমরা রং ঢুকাইতে পারছি, ডাইমলিকুল ঢুকাইতে পারছি। আবার দেখা যাচ্ছে বাতাস থেকে সে কি হয়, যদি ড্যাম্প কন্ডিশন হয় একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে কি ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে। তখন তার জায়গাটা আছে, ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাটা হচ্ছে অ্যামরফাস রিজন। সেখানে হচ্ছে মলিকুলার ওরিয়েন্টেশন এলোমেলো থাকে, চেইনগুলো স্লিপ করে, বন্ড স্ট্রেংথ হচ্ছে কম থাকে, চেইন স্লিপ করে। আর ক্রিস্টালাইন রিজন হচ্ছে অনেক শক্ত থাকে, ঠিক আছে? তুমি টানলেও সেটা প্রসারিত হয় না। অ্যামরফাস রিজন বেশি হলে তার ইলাস্টিসিটি বেশি হয়, তাই না? এই সিম্পল জিনিসগুলো একদম নেক্সট ক্লাসের আগে স্টাডি করে আসবে, নেক্সট ক্লাসে এটা আমাকে জানাবে, ঠিক আছে? পর্যন্ত কোনো কোশ্চেন আছে কি? ভিডিও দেখবেন? নো স্যার আজকে কোশ্চেন আজকে তো ভিডিও নেক্সট ক্লাসে দেখবেন। ওল্ড ফাইবারের উপর একটা ক্লাস হবে।